হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বিগত ডিসেম্বর 2019-এ ব্যাংকিং ডিপ্লোমায় আসা টিআইবিবি ব্যাংকিং ডিপ্লোমায় আসা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি একটু ক্রিটিক্যাল ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমি নেট ইনকাম অথবা নেট লস দেখিয়েছি। এটা আসলে ইনডিরেক্ট পদ্ধতিতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি দুটি পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট মেথড, অপরটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। এখানে ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি তৈরি করতে বলা হয়েছে। তো ইনডিরেক্ট মেথডে সাধারণত নেট ইনকাম অথবা নেট লস দেয়া থাকে। এই ক্ষেত্রে নেট ইনকাম অথবা নেট লস দেয়া ছিল না। সো আমাকে এখানে নেট ইনকাম অথবা নেট লসটি প্রথমে বের করে নিতে হবে। তো নেট ইনকাম বা নেট লস বের করে নিতে হলে আমাকে এখানে কিছু সহযোগিতা নিতে হবে। সেটা হচ্ছে রিটেন আর্নিংসের সহযোগিতা নিতে হবে। তো রিটেন আর্নিংস স্টেটমেন্টের একটা বৈশিষ্ট্য হলো, সেটা হচ্ছে এটা তো একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। সাধারণত প্রপার্টিশিপের ক্ষেত্রে ওনার সিকিউরিটি বলা হয়, কিন্তু অন্যান্য কোম্পানি অ্যাকাউন্টের ক্ষেত্রে রিটেন আর্নিংস বলা হয়ে থাকে, যে ইনকামটা রিটেন করা হয় আসলে। তো এখানে রিটেন আর্নিংসের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল 2,50,000 এবং ক্লোজিং ব্যালেন্স দেওয়া ছিল 60,000, এবং আমাদের কাছে ইনফরমেশন দেওয়া ছিল ডিভিডেন্ড পেইড 40,000 টাকা। তাহলে এখান থেকে আমরা ইজিলি নেট ইনকাম অথবা নেট লস বের করে ফেলেছি। কিভাবে? রিটেন আর্নিংস ওপেনিং ব্যালেন্স থেকে ডিভিডেন্ড পেইড এবং ক্লোজিং যে রিটেন আর্নিংস ব্যালেন্সটা, এটা ওপেনিং থেকে বাদ দিলে, ওপেনিং ব্যালেন্স থেকে ডিভিডেন্ড পেইড এবং ক্লোজিং ব্যালেন্সটা বাদ দিলে আমরা নেট ইনকাম অথবা নেট লস পাই। কারণ রিটেন আর্নিংস স্টেটমেন্টটা তৈরি করতে হলে আমরা প্রথমত ওপেনিং ব্যালেন্সের সাথে নেট ইনকাম অথবা নেট লস অ্যাডজাস্টমেন্ট করার পর এবং ডিভিডেন্ড পেইড অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা ক্লোজিং ব্যালেন্স পাই। তাই আমাদের এই রিটেন আর্নিংসের এই সূত্রটুকু আমাদের জানা থাকলে আমরা সহজেই নেট ইনকাম অথবা নেট লস বের করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে রিটেন আর্নিংস ওপেনিং ব্যালেন্স অনেক বেশি ছিল, কিন্তু ক্লোজিং ব্যালেন্স অনেক কম। সো ডিভিডেন্ড পেইডের পরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হয়েছে নেট লস। তাই আমি এখানে 1,50,000 নেট লস দেখিয়েছি। তার মানে 2,50,000 থেকে 40,000 এবং 60,000, মানে 1,00,000 টাকা বাদ দিলে আমার 1,50,000 টাকা থাকে। নেক্সট, এখানে এডিশনাল ইনফরমেশন এবং ফিক্সড অ্যাসেটের বিষয়গুলো যদি আমরা গভীরভাবে দেখি এবং বুঝি, তাহলে যে বিষয়টা আমাদের নজরে আসে সেটা হচ্ছে কিছু নন ক্যাশ আইটেম রয়েছে। এখানে এই স্টেটমেন্টটিতে 3টি নন ক্যাশ আইটেম রয়েছে। প্রথমত আমি যদি বলি, একটা এডিশনাল ইনফরমেশনে বলা আছে যে ফিক্সড অ্যাসেট অ্যাট দ্য বুক ভ্যালু অফ 1,40,000 ওয়ার সোল্ড ফর টাকা 80,000। তার মানে 1,40,000 কোনো একটা অ্যাসেটের বুক ভ্যালু ছিল, যেটা বিক্রি করা হয়েছে 80,000 টাকা। সো এইখানে আমার ডিফারেন্স হয়েছে যে 1,40,000 থেকে 80,000 যদি আমি বাদ দিই, মানে 1,40,000 থেকে যদি 80,000 বাদ দিতে আমার 60,000 টাকা, তাহলে এই লস, আমি ফিক্সড অ্যাসেটটা বিক্রি করে আমার এখানে লস হয়েছে কত? 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকার লসটা আমি ইনকাম স্টেটমেন্টে দেখাইছে। ওরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে তখন তো লস দেখাইছে, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি কোনো ক্যাশ ইনফ্লো অথবা আউটফ্লো যদি না হয় তাহলে সেটাকে দেখানো যাবে না। তাই এটাকে আমরা কি করতে হবে? অ্যাড ব্যাক করতে হবে। এখানে একটা শব্দ লিখেছি অ্যাড ব্যাক, মানে এই ইনফরমেশন, এই যেগুলো নন ক্যাশ আইটেম, এগুলোকে আমাকে অ্যাড ব্যাক করতে হবে। তাই এই লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট আমি অ্যাড ব্যাক করেছি 60,000, যেটা নেট ইনকাম অথবা নেট লসের সাথে যোগ হবে, মানে নেট ইনকামের সাথে যোগ হবে। লস হলে লসটাকে কমিয়ে দেবে, ইনকাম হলে ইনকামটাকে বাড়িয়ে দেবে। দেন 2 নাম্বার আমি অ্যাড ব্যাক করেছি, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। এখানে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটটা কিভাবে আমি ক্যালকুলেশন করেছি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেটের এখানে ওপেনিং ব্যালেন্স আছে 6,05,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স আছে 5,70,000 টাকা। এখানে এডিশনাল ইনফরমেশন আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে সে ডিউরিং দ্য ইয়ারে পারচেজ করেছে 1,95,000 টাকার ফিক্সড অ্যাসেট সে পারচেজ করেছে, এবং
সে বিক্রি করেছে 1,40,000 টাকার ফিক্সড অ্যাসেট। তাহলে আমার ফিক্সড অ্যাসেট কত থাকে? তাহলে আমি যদি সেটা ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 6,05,000 থেকে আমি যদি পারচেজ এবং সেল বাদ দিলে আমার ক্লোজিং ব্যালেন্স 5,70,000 হয় না, সেখানে তারপরেও গ্যাপ থেকে যায় 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকা আমাকে ধরে নিতে হবে ডেপ্রিসিয়েশনে চলে গিয়েছে। তাহলে এটাকে আমি কি করেছি? অ্যাড ব্যাক করেছি। হ্যাঁ, তাহলে ইজিলি আমরা বুঝতে পারছি ফিক্সড অ্যাসেট ওপেনিং ব্যালেন্স 6,05,000, পারচেজ করেছি, এর সাথে যোগ করেছে পারচেজটা এবং বিয়োগ করেছি সেল অফ ফিক্সড অ্যাসেট। বিক্রি করার পরে যে ব্যালেন্সটা থাকে সেটা এটা সমান হবে, কিন্তু এটা সমান হয়নি বিধায় যে ডিফারেন্সটা ছিল সেটা ছিল যে যে ডিফারেন্সটা ছিল মানে যে অ্যামাউন্টটা ছিল সেটা থেকে 5,70,000 বাদ দিলে আমার 90,000 টাকা থেকে যায়, যেটা আমি ডেপ্রিসিয়েশন হিসেবে কাউন্ট করেছি। দেন এখানে অ্যাসেট সাইডে আরেকটা ইনফরমেশন দেওয়া রয়েছে। অ্যাসেট সাইডে ইনফরমেশন রয়েছে, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স। এই প্রিলিমিনারি এক্সপেন্স দেখা যাচ্ছে যে 2017-তে ছিল 60,000 টাকা আর 2018-তে হয়ে গেছে 40,000 টাকা। তাহলে ডিফারেন্স কত? 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা হচ্ছে আমাদের আমরা ইনকাম স্টেটমেন্টে লস মানে এক্সপেন্স হিসেবে দেখিয়েছি। আসলে এটা এক্সপেন্স হিসেবে দেখানো যাবে না, কারণ প্রিমিয়াম এক্সপেন্সটা হচ্ছে যে বছরে কোনো একটা কোম্পানি গঠনের শুরুতেই বা একটা খরচ হয়, সেই খরচটাকে তারা মিট আপ করার জন্য প্রতি বছর দেখিয়ে যাচ্ছে খরচটাকে, যেটা কোনো ক্যাশ ইনফ্লো অথবা আউটফ্লোতে আমার কি করে না, ইম্প্যাক্ট ফেলে না, যে রেসপেক্টিভ ইয়ারে আমরা ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি তৈরি করছি। সো যেহেতু করে না, সেই বিধায় এই 20,000 টাকা আমি এক্সপেন্স দেখে দেখানো যাবে না, নন ক্যাশ আইটেম বিধায় এটাকে আমাকে অ্যাড ব্যাক করতে হবে, মানে ফিরিয়ে আনতে হবে। তো এটা গেল অ্যাড ব্যাকের পোর্শনটুকু নেট ইনকাম অথবা নেট লসের সাথে। পরবর্তীতে আমরা আসবো অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সাধারণত 3টি পার্ট থাকে, সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে সাধারণত কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি নিয়ে ট্রিট করে অপারেটিং অ্যাক্টিভিটিসটা। কারেন্ট অ্যাসেট অথবা কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ অথবা ডিক্রিজ নিয়ে অপারেট করে। সো এখানে আমি যদি দেখি অ্যাসেট সাইডে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেছে। এইখানে সহজে যে জিনিসটা মনে রাখার বিষয় যে কারেন্ট অ্যাসেট হচ্ছে রিভার্স রিলেশনশিপ। মানে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে ক্যাশ বুঝতে হবে যে ক্যাশ আউটফ্লো হয়েছে। কারেন্ট অ্যাসেট যদি কমে তাহলে বুঝতে হবে ক্যাশ ইনফ্লো হয়েছে। অপরদিকে ঠিক এটা ঠিক বিপরীত, মানে ইনভার্স রিলেশনশিপ হচ্ছে কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে। ক্যাশ ফ্লোর সাথে কারেন্ট লাইবিলিটির রিলেশনশিপটা হচ্ছে ইনভার্স, এবং কারেন্ট অ্যাসেটের রিলেশনশিপটা হচ্ছে ক্যাশ ফ্লোর সাথে ঠিক রিভার্স। যেমন এখানে যদি আমি অ্যাকাউন্ট পেয়েবল কমে যায় তাহলে এটা ঠিকই মাইনাস হবে, আবার আদার লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে ঠিকই বেড়ে যাবে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন আমার এখানে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে বেড়ে গিয়েছিল, তাই এটা হয়ে গিয়েছে মাইনাস 20,000, মানে ওপেনিং এ ছিল 1,20,000, ক্লোজিং এ ছিল 1,40,000। তার মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল বাড়া মানে কি, অ্যাকাউন্ট রিসিভেবল আমার বেড়ে গেছে, আমাকে ক্যাশ আউটফ্লো হয়নি। বিষয়টা যে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, মানে আমি যাদের কাছে টাকা পাবো সেটা রিসিভেবল হয়নি, সেটা রিসিভ হয়নি বিধায় সেটা আরো বেড়ে গিয়েছে। তাহলে বেড়ে যাওয়া মানে আমার হয়তো গুডস চলে গেছে বা জিনিস চলে গেছে, বাট আমি টাকা পাইনি, তার মানে এটা আমাকে ধরে নিতে হবে যে আমার ক্যাশ আউটফ্লো হয়ে গেছে। তাই যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেছে, তাই আমার 20,000 টাকা আউটফ্লো দেখাতে হবে। অপরদিকে আমি এখানে দেখা যাচ্ছে যে এই কোশ্চেনে ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে। ওপেনিং ব্যালেন্স যেখানে 20 লাখ ছিল, ক্লোজিং ব্যালেন্স হয়ে গেছে 1,80,000। তার মানে 20,000 টাকা ডিক্রিজ হয়ে গেছে। 20,000 ডিক্রিজ হয়ে যাওয়াতে তার মানে ইনভেন্টরি আমার কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। তার মানে বুঝতে হবে যে সেল আউট হয়ে গেছে। ইনভেন্টরি ডিক্রিজ হয়ে গেছে মানে কি সেল আউট হয়ে গেছে। ইনভেন্টরি যদি সেল আউট হয়ে যায় তাহলে আমার এখানে কি হয়েছে, ক্যাশ ইনফ্লো হয়েছে বিধায় এটাকে অ্যাড করতে হবে। ঠিক
এইটার ঠিক রিভার্সটা হচ্ছে লাইবিলিটি। এই লাইবিলিটিটা ঠিক কারেন্ট লাইবিলিটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে কারেন্ট লাইবিলিটির সম্পর্ক হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। তার মানে যদি আমার কারেন্ট লাইবিলিটি কমে যায় তাহলে আমার ক্যাশ ফ্লোতে কমিয়ে দিতে হবে, মানে আউটফ্লো করে দিতে হবে। কারেন্ট লাইবিলিটি যদি বেড়ে যায় ক্যাশ ফ্লোতে ইনফ্লো করতে হবে, তার মানে বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ডিক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল, ওপেনিং এ ছিল 1,50,000, ক্লোজিং এ ছিল 1,40,000, তার মানে দুটো ডিফারেন্স হচ্ছে 10,000। আমার ডিক্রিজ হয়েছে 10,000 মাইনাস করে দিয়েছি। আবার আদার লাইবিলিটিস, এটা হচ্ছে ইনক্রিজ হয়েছে, ওপেনিং এ ছিল 75,000, ক্লোজিং হয়ে গেছে 90,000, তাহলে 15,000 টাকা বেড়ে গেছে, তাই এটাকে ইনক্রিজ মানে ইনফ্লো হয়েছে, তার মানে বাড়াই দিচ্ছে। তাহলে এইটুকু ডিফারেন্স দেখা যাচ্ছে 5,000 টাকা, যেটা ব্যালেন্সটা আমি নামিয়ে দিয়েছি আউটার কলামে। দেন এখানে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে আদার ইনফরমেশনে দেওয়া আছে যে ফিক্সড অ্যাসেট সে পারচেজ করেছে 1,95,000 টাকা। তাহলে এই 1,95,000 টাকা আউটফ্লো হয়ে গিয়েছে, তার মানে কমিয়ে দিতে হবে। তারপরে যে আইটেমটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে, ইনভেস্টিং মানে কি? ইনভেস্টিং মানে হচ্ছে আমি কোনো কিছু পারচেজ অথবা সেল করেছি, এটা হচ্ছে ইনভেস্টিং এর সাথে সম্পর্কযুক্ত। তো এখানে সেল অফ ফিক্সড অ্যাসেট আছে। সেল অফ ফিক্সড অ্যাসেট আমি কি করেছি, 1,40,000 টাকা অ্যাসেট 80,000 টাকা পেয়েছি আমি বিক্রি করে, তো ইনফ্লো হয়েছে 80,000 টাকা, তো এটা দেখাতে হবে ক্যাশ ফ্লো ইনভেস্টমেন্ট। দেন আমাদের সর্বশেষ যে আইটেমটি সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং মানে অর্থায়ন, আমার প্রতিষ্ঠানে অর্থায়ন হবে। তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লাইবিলিটি সাইডে দেখা যাচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সেটা হচ্ছে বেড়েছে। ওপেনিং ব্যালেন্স ছিল 4 লাখ টাকা, ক্লোজিং ব্যালেন্স হয়ে গেছে 5 লাখ, 1 লাখ টাকা আমার কি হয়েছে, বেড়েছে। তার মানে ফাইন্যান্স হয়েছে, আমি ইকুইটি শেয়ার ইস্যু করে ফাইন্যান্স করেছি। 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আদার ইনফরমেশনে দেওয়া আছে যে প্রেফারেন্স শেয়ার ওয়ার রিডিমড অ্যাট এ প্রিমিয়াম অফ 10%, মানে রিডিম মানে প্রেফারেন্স শেয়ারের যে টাকাটা ছিল সেটাকে আমি ফেরত দিয়ে দিয়েছি। যে এখানে দেখা যাচ্ছে যে 2017 সালে প্রেফারেন্স শেয়ার ছিল 2 লাখ টাকা, 2018 সালে প্রেফারেন্স শেয়ার ছিল না। আর আদার ইনফরমেশনে দেওয়া আছে প্রেফারেন্স শেয়ার ওয়ার রিডিমড অ্যাট এ প্রিমিয়াম অফ 10%, তারপর প্রেফারেন্স শেয়ারটাকে আমাকে আউটফ্লো দেখাতে হবে, মানে টাকাটা আমি পেমেন্ট করে দিয়েছি, যাদের ছিল তাদেরকে দিয়ে দিয়েছি। দেন এখানে ডিভিডেন্ড পেড, যেহেতু আমি ডিভিডেন্ড পেড করেছি, ডিভিডেন্ড পেডটা দেখাতে হবে যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে যে ডিভিডেন্ড পেড পরিশোধ হয়ে গেছে। হ্যাঁ, ডিভিডেন্ডটা সাধারণত শেয়ারের উপর পরিশোধ করা হয়, তাই ফাইন্যান্সিং এর উপর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে নিয়ে এসেছে, এটাকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস হিসেবেও দেখাতে পারি। দেন 5% ডিবেঞ্চার, এখানে ডিবেঞ্চার ইস্যু করে আমি ক্যাশ ইনফ্লো করেছি 1 লাখ টাকা। আর আরেকটা আইটেম আছে আপনার হচ্ছে লাইবিলিটি সাইডের সাথে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ হচ্ছে 1 লাখ টাকা দেখানো হয়েছে। আচ্ছা, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভটা কি? ক্যাপিটাল রিডেমশন রিজার্ভটা হচ্ছে আমি যদি কখনো প্রেফারেন্স শেয়ার ইস্যু করি, সেই ইস্যুতে এই রিডিমড মানে যখন কেউ প্রেফারেন্স শেয়ার দাবি করবে তখন ওই টাকাটাকে আমাকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ রাখতে হয়, যেটা ফিউচারে কোনো আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটার জন্য রিজার্ভ রাখা হয়। সেটাকে আমরা রাখা হয়েছে 2018 সালে, এবং রাখার কারণে এই 1 লাখ টাকা আমার বৃদ্ধি পেয়েছে, তার মানে আমার এখানে ইনফ্লো হয়েছে। সো এগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে ব্যালেন্স আসে 60,000 টাকা, 60,000, এবং ইনভেস্টিং এ যদি ব্যালেন্সিং করি 1,95,000 থেকে 80,000 বাদ দিলে মাইনাস ফিগার আসবে 1,15,000। ঠিক আছে, এখন এই জিনিসগুলো যদি আমি সবগুলো যোগ বিয়োগ করি এবং এর সাথে যদি ওপেনিং ব্যালেন্স আছে দেয়া আছে, ক্যাশের ওপেনিং ব্যালেন্স আমরা জানি যে ক্যাশের ক্লোজিং ব্যালেন্সের সাথে আমার মিলাতে হবে। এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 90,000 টাকা, ওপেনিং ব্যালেন্স দেওয়া হচ্ছে 90,000 টাকা, ওপেনিং ব্যালেন্স 90,000 টাকা। সো এগুলো যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমার মিলে যাবে ক্লোজিং ব্যালেন্সের সাথে ওপেনিং ব্যালেন্স। যদি এগুলোর সাথে যদি ওপেনিং ব্যালেন্সটা যোগ করে দেই, ক্যাশের ওপেনিং ব্যালেন্স, তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স চলে আসবে 60,000 টাকা। তাহলে আমার এখানে ক্লোজিং ব্যালেন্স চলে আসবে 60,000 টাকা। এটাই আপনাদের বিগত ডিসেম্বর 2019 ডিআইবিবি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।